ক্লাস 6 কোষে দেখি 1.5। প্রিয় ছাত্রছাত্রী, ইউনিক লার্নিং ল্যাব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি প্রদ্যুৎ। আজকের ক্লাসে তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 1.5-এ যে জ্যামিতিক পরিমাপ সম্পর্কিত অঙ্কগুলি দেওয়া রয়েছে সেই সমস্ত অঙ্কগুলো সমাধান করে দেব। ক্লাস 6-এর গণিতের অন্যান্য ভিডিওগুলি পেতে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে গিয়ে প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলি দেখে নিও। আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ ও ম্যাথ বিষয়গুলি পেতে প্লিজ চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর আগে থেকে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো দেখো, কোষে দেখি 1.5-এর প্রথম অঙ্কটা কি বলছে, 1 নম্বর দাগের কোণগুলি ঠিক ঠিক ঘরে লেখার চেষ্টা করি। তো দেখো এখানে দেখো 12 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 180 ডিগ্রি, 179 ডিগ্রি, এরকম অনেকগুলো কোণ দেওয়া রয়েছে। তো আর ডান দিকে একটা ছকে লেখা রয়েছে কি না, সূক্ষ্মকোণ, সমকোণ, সরল কোণ, স্থূলকোণ। অর্থাৎ এখান থেকে কোনটা কি কোণ হবে, কোনটা সূক্ষ্মকোণ হবে, কোনটা সমকোণ হবে, এরকম বেছে নিয়ে আমাদেরকে এই ঘরেগুলো বসাতে হবে। ঠিক আছে। তো দেখো এই অঙ্কগুলো করার আগে আমরা কোণ সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা আগে তৈরি করে নিই। যত ধরনের কোণ হয় সমস্ত ধরনের কোণ সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি একটা ছকের মাধ্যমে। দেখো, যদিও আমরা ক্লাস 5-এ কিছু ধারণা পেয়েছিলাম, তাও আমি একটা সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করছি অঙ্কটা করার আগে। তো দেখো অঙ্ক করছি ক্লাস 6 কোষে দেখি 1.5 জ্যামিতিক পরিমাপ। তো একটা এখানে ছক এঁকেছি, সেখানে সমস্ত ধরনের কোণ সম্পর্কে দেওয়া রয়েছে। তো দেখো প্রথমে কি আছে না, সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কি, ইংরেজিতে বলছে অ্যাকিউট অ্যাঙ্গেল। তো সূক্ষ্মকোণ কাকে বলছে না, 90 ডিগ্রির চেয়ে কম। দেখো এই যে চিহ্নটা দেওয়া রয়েছে, এটা কি লেস দ্যান চিহ্ন। লেস দ্যান চিহ্ন যেদিকে এই যে খোলা মুখটা রয়েছে কোন দিকে, 90 ডিগ্রির দিকে, এবং বন্ধ মুখটা কোন দিকে রয়েছে না, সূক্ষ্মকোণের দিকে। তাহলে যেদিকে বন্ধ মুখ থাকে সেটা ছোট হয়, আর যেদিকে খোলা মুখ থাকে সেটা বড় থাকে, আমরা জানি। তো 90 ডিগ্রির চেয়ে ছোট কে না, সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে যদি বলে, আমরা কি বলবো না, যে কোণ 90 ডিগ্রির চেয়ে কম বা 90 ডিগ্রির চেয়ে কম তাকে সূক্ষ্মকোণ বলে। আচ্ছা, তারপরের কোণটা কি না, 90 ডিগ্রি বা 90 ডিগ্রি সমান। 90 ডিগ্রি সমান যদি কোণ হয় তাকে বলছে সমকোণ, বা ইংরেজিতে বলছে রাইট অ্যাঙ্গেল। তাহলে সমকোণ কাকে বলে না, যে কোণের মান 90 ডিগ্রি সমান বা 90 ডিগ্রি সমান তাকে আমরা সমকোণ বলছি। আচ্ছা, তারপরে দেখো আরেকটা কোণ কি আছে না, স্থূলকোণ। স্থূলকোণ কি না, 90 ডিগ্রির চেয়ে বেশি। কি করে বুঝছি না, 90 ডিগ্রির দিকে বন্ধমুখ এবং খোলামুখ কোন দিকে, স্থূলকোণের দিকে। তাহলে যে কোণ 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট। দেখো 180 ডিগ্রি লেখা রয়েছে, তার চেয়ে ছোট মানে বন্ধমুখটা স্থূলকোণের দিকে, মানে স্থূলকোণ ছোট, 180 ডিগ্রি বড়। তাহলে যে কোণ 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট তাকে আমরা কি বলছি, স্থূলকোণ, বা ইংরেজিতে বলছে কি না, অবটিউস অ্যাঙ্গেল। ঠিক আছে। তাহলে দেখো আমার যদি এই ধারণাটাই ক্লিয়ার থাকে তাহলে কোনো সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই। এখান থেকেই কিন্তু আমি যা বুঝেছি সেটা লিখলেই সংজ্ঞা হয়ে যাবে। তাহলে স্থূলকোণ কাকে বলছে, যে কোণ 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট তাকে বলছে স্থূলকোণ। এবারে দেখো 180 ডিগ্রি সমান যে কোণ তাকে বলছে সরল কোণ। যদি কোণ 180 ডিগ্রি সমান হয় তাকে সরল কোণ বলছে, ইংরেজিতে তাকে কি বলে না, স্ট্রেট অ্যাঙ্গেল। আচ্ছা, আর একটা এই 180 ডিগ্রি বা সরল কোণ পর্যন্ত জানলেই তোমাদের এই ক্ষেত্রে হবে, তবুও আমি পুরো ধারণাটা দিয়ে দিচ্ছি জেনে রাখা ভালো বলে। তো দেখো প্রবৃদ্ধ কোণ কি না, যে কোণ 180 ডিগ্রির চেয়ে বড়। দেখো খোলা মুখটা প্রবৃদ্ধ কোণের দিকে রয়েছে, বন্ধ মুখটা 180 ডিগ্রির দিকে রয়েছে, কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট। দেখো বন্ধ মুখটা প্রবৃদ্ধ কোণের দিকে রয়েছে, তার প্রবৃদ্ধ কোণ ছোট। কার থেকে ছোট না, 360 ডিগ্রির থেকে ছোট। তাহলে 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট যে কোণ তাকে বলছে প্রবৃদ্ধ কোণ, বা তাকে ইংরেজিতে বলছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। এবং 360 ডিগ্রির যদি সমান কোণ হয় তাকে বলছে পূর্ণ কোণ, বা ইংরেজিতে বলছে কি না, ফুল অ্যাঙ্গেল। ঠিক আছে। এই যে কোণ, এই সম্পর্কে আমি একটা ছবি এঁকে বুঝিয়ে দিই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো দেখো আমরা যদি একটা স্কেল নিয়ে এরকম টানি, কোণ আঁকি একটা, তো এরকম ধরনের যদি একটা কোণ হয়, এটা কি কোণ না, এটা সূক্ষ্মকোণ। কেন, ধরো এই কোণটার মান আমি না মেপেই বলছি, ধরো 35 ডিগ্রি, মোটামুটি আন্দাজে বলছি 35 ডিগ্রি, সেটা 90 ডিগ্রির চেয়ে কম। দেখো 90 ডিগ্রির চেয়ে কম, তাহলে তাকে কি বলবো, সূক্ষ্মকোণ। তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ। ঠিক আছে। এবারে 90 ডিগ্রি সমান যদি কোনো কোণ হয়, তাহলে আমি মোটামুটি একটা 90 ডিগ্রি আঁকলাম। তো এই যে কোণটা পুরোটা, এটা কি কোণ, 90 ডিগ্রি। এই পুরোটা কিন্তু, এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই পুরো 90 ডিগ্রি কোণটাকে আমরা কি বলবো, সমকোণ।
হলো। এইবারে স্থূলকোণ কাকে বলছে না, দেখো 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে 180 কোণ ডিগ্রিটা আমরা আগে জানি, 180 হচ্ছে সরল কোণ। কোনটা না, যদি এরকম একটা দাগ এদিকে টেনে দিই, আমি পুরো যে কোণটা বলছি এই পুরো কোণটা এখান থেকে এই পর্যন্ত এটাকে বলছে সরল কোণ, অর্থাৎ দুই সমকোণের সমান। এখান থেকে এটা 90 ডিগ্রি, এখান থেকে এটা 90 ডিগ্রি, দুই সমকোণ বা 180 ডিগ্রির সমান, তাকে বলছে সরল কোণ। তাহলে এইটা হচ্ছে সরল কোণ, ঠিক আছে। এই পুরোটাকে বলছে সরল কোণ, আমি পাশে লিখলাম। আর আরেকটা কোণ যদি আমরা এরকম আঁকি, ধরো এরকম একটা কোণ আঁকলাম, আমি এখানে লাল দিয়ে দেখালাম যাতে বোঝা যায় এই যে কোণটা, ঠিক আছে, 90 ডিগ্রির চেয়ে বড় এতটা, কিন্তু 180-র চেয়ে ছোট। তাহলে 90 ডিগ্রির চেয়ে বড় 180-র চেয়ে ছোট, তাকে আমরা কি বলছি না স্থূলকোণ। তাহলে এইটা হচ্ছে এই যে পুরো কোণটা, লাল কোণটা স্থূলকোণ। একটার মাধ্যমে বোঝাচ্ছি, একটু প্রবলেম হচ্ছে, যাই হোক। তাহলে এটা এই পুরোটা, এটা গেল স্থূলকোণ, আর এই পুরোটা হলো কি সরল কোণ। আচ্ছা, এইবারে কি না প্রবৃদ্ধ কোণ, 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360-এর চেয়ে কম। 360 কোণটা না, যদি পুরোটা ঘুরিয়ে আসা যায়, এই পুরোটা যদি ঘুরে আসা যায় সেটা হচ্ছে 360। কেন, একটা বৃত্তাকার ক্ষেত্রের এই যে বৃত্তাকার ক্ষেত্র, তাকে আমরা যদি সমান 4 ভাগে ভাগ করি, দেখো এটা 90, এটা 90, এটা 90 আর এটা 90, তাহলে 490 কত হয়, 490 4 দিয়ে গুণ করলে কত হয় 360 ডিগ্রি। তাহলে পুরো মাপটাই হচ্ছে 360 ডিগ্রি, একে বলছে পূর্ণ কোণ। এই 360 ডিগ্রি যদি কোনো মাপ হয়, কোণের মাপ হয়, তাকে বলছে পূর্ণ কোণ, ঠিক আছে। তো এইবারে তাহলে 380 ডিগ্রির চেয়ে ছোট, 380 ডিগ্রির চেয়ে ছোট কিন্তু 180-র চেয়ে বড়, তাহলে কীরকম কোণ হবে, ধরো এইরকম একটা কোণ আঁকলাম, স্কেল নিয়ে আমরা এরকম একটা কোণ আঁকলাম। তার এই কোণটার পরিমাপ কোথা থেকে কোণ পর্যন্ত হবে, একদম এই এখান থেকে শুরু করে এই পুরোটা হবে, এখান থেকে শুরু করে এই পুরোটা হবে, বোঝা গেল। তাহলে এইটা কতটা বেশি না, এইটুকু কত 180 ডিগ্রি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 180, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 180, আরও চিহ্ন দিলাম। আর এইটা 180-র চেয়ে বড় হলো কিন্তু পুরোটা ঘুরলো না, এই পর্যন্ত এলো না, তাহলে 360 ডিগ্রির চেয়ে কম। তাহলে 180-র চেয়ে বেশি কিন্তু 360 ডিগ্রির কম, তাহলে এই যে কোণটা একে বলছে কি প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে। তাহলে যত ধরনের কোণ হয় সমস্ত কোণ সম্পর্কে আমি একটা ধারণা দিলাম, যদিও তোমাদের প্রবৃদ্ধ কোণ বা পূর্ণ কোণ এক্ষেত্রে লাগবে না, তাও জেনে রাখা ভালো বলে আমি একেবারে বলে দিলাম, ঠিক আছে। এবারে চলো অঙ্কতে যাওয়া যাক। তো দেখো, তাহলে আমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবো। তো দেখো 12 ডিগ্রি, 12 ডিগ্রি মানে 90 ডিগ্রির চেয়ে কম, 90 ডিগ্রি কম, তাহলে 12 ডিগ্রি কী হবে সূক্ষ্মকোণ। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে 12 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ। কেন, 90 ডিগ্রির ছোট। আচ্ছা, তারপরে কত আছে 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রিও 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে 22.5 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি না সূক্ষ্মকোণের যে জায়গা, সেই সূক্ষ্মকোণের জায়গায় লিখতে পারি 22.5 ডিগ্রি। তারপরে কত আছে না 180 ডিগ্রি। আমরা এইমাত্র শিখলাম যে 180 ডিগ্রি মানে এরকম একটা কোণ, এরকম একটা কোণ, অর্থাৎ সরল কোণ, সোজা কোণ, সরল রেখার উপরে সোজা কোণ বলে এই কোণকে বলছি আমরা সরল কোণ। তাহলে 180 ডিগ্রি কোথায় লিখব না সরল কোণের জায়গায় লিখব। আচ্ছা, তারপরে কত 179 ডিগ্রি, 180 ডিগ্রির চেয়ে 1 ডিগ্রি কম। তাহলে 180 ডিগ্রির চেয়ে 1 ডিগ্রি কম মানে 180 ডিগ্রির চেয়ে ছোট। আমরা জানি কি 180 ডিগ্রির চেয়ে ছোট কিন্তু 90 ডিগ্রির চেয়ে বড়, তাকে আমরা কি বলি স্থূলকোণ। তাহলে সে কোথায় লিখবো, এটা স্থূলকোণ এই জায়গায় লিখব 179 ডিগ্রি, ঠিক আছে। এরপরে চলো, এরপরে দেখো 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি দেখো, 100 ডিগ্রিও আমরা স্থূলকোণে লিখব। কেন, কারণ 100 ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 180 ডিগ্রির চেয়ে কম, ঠিক আছে। তাহলে এটা স্থূলকোণ। আবার কি আছে না 39 ডিগ্রি, 39 ডিগ্রি কি 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে 90 ডিগ্রির চেয়ে যদি ছোট হয় তাহলে তাকে আমরা কি লিখব না সূক্ষ্মকোণ, 39 ডিগ্রি সূক্ষ্মকোণ, ঠিক আছে। তারপরে কত আছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে আমরা সমকোণ জানি, এক সমকোণ। তাহলে 90 ডিগ্রি কোথায় লিখব না সমকোণের সোজাসুজি লিখব। আচ্ছা,
তারপরে দেখো 69 ডিগ্রি। 69 ডিগ্রি কি 90 ডিগ্রির চেয়ে ছোটো, তাহলে আমরা কি লিখব? 90 ডিগ্রি ছোটোকে সূক্ষ্মকোণ লিখব। তাহলে 69 ডিগ্রি সূক্ষ্মকোণের জায়গাতে লিখব, সূক্ষ্মকোণের ঘরে। আর একটা কি আছে? 91 ডিগ্রি। 91 ডিগ্রি মানে কত? 91 ডিগ্রি মানে 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট। দেখো 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট কোনটা? না স্থূলকোণ। তাহলে আমরা 91 ডিগ্রি কোথায় লিখব? স্থূলকোণের জায়গায় লিখব। ঠিক আছে, তাহলে পরে সূক্ষ্মকোণ কী কী পেলাম? না 12 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 39 ডিগ্রি আর 69 ডিগ্রি। সমকোণ কত পেলাম? না 90 ডিগ্রি। সরলকোণ কত পেলাম? না 180 ডিগ্রি। এবং পেলাম না 179 ডিগ্রি, 100 ডিগ্রি এবং 91 ডিগ্রি। তোমাদের নিশ্চয়ই কোণ সম্পর্কে সম্পূর্ণ ধারণা তৈরি হয়েছে। ঠিক আছে, তো চলো পরের অঙ্ক। এইবারে দেখো 2 নম্বর দাগের অঙ্কটি কি বলছে? সরল কোণ সমান 2 গুণ, এখানে কিছু লেখা নেই, শূন্যস্থান, 2 গুণ, এটা আমরা লিখব তাই সরল কোণ সমকোণের দ্বিগুণ। তাহলে সরল কোণ আমরা এখানে এঁকেছিলাম না, এইটা হচ্ছে সরল কোণ। কেন? সোজা কোণ বলে সরল কোণ বলছে। তো সরল কোণ মানে এখান থেকে যদি একটা সমান দাগ টানি, মানে লম্ব একটা টানি উপরে, এই হলেখার উপরে, তাহলে এইটা আমরা জানি কি চাঁদা দিয়ে মাপলে দেখবো এটা 90 ডিগ্রি আর এদিকে এটা 90 ডিগ্রি। তাহলে সরল কোণ মানে কত? 90 ডিগ্রি গুণ 2 না? তাহলে 2 গুণ 90 ডিগ্রি মানে 2 সমকোণের সমান। দেখো সরল কোণ সমান কি লিখবো? তাহলে 2 গুণ 90 ডিগ্রি। তাই সরল কোণ কমা দিয়ে কি লিখছে? সমকোণের দ্বিগুণ। এই 90 ডিগ্রি মাকে আমরা কি জানি? সমকোণ। তাহলে সমকোণের দ্বিগুণকে আমরা সরল কোণ বলতে পারি। ঠিক আছে, তো দেখো পরের অঙ্ক। তো দেখো 3 নম্বর দাগের অঙ্ক কি বলছে? নিচের কোন কোন দৈর্ঘ্যের রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় দেখি। তো এখানে 4টি অঙ্ক দেওয়া রয়েছে ABCD। তো দেখি নম্বর দাগের কি বলছে? না 2 সেমি, 3 সেমি ও 4 সেমি। তো একটা ত্রিভুজ আঁকতে গেলে 3টে বাহুর মাপ দিয়েছে 2, 3 এবং 4 সেমি। তো এই যে 3টে দিয়ে কি আমরা ত্রিভুজ আঁকতে পারবো? তো দেখি। তো এখানে আমরা লিখে নিয়েছি যে 3-এর প্রদত্ত রেখাংশগুলির দৈর্ঘ্য, যে দৈর্ঘ্যগুলো দিয়েছে সেগুলো কি না যথাক্রমে 2 সেমি, 3 সেমি ও 4 সেমি। এটা 3-এর কিন্তু। ঠিক আছে, তো আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি গ্রেটার দ্যান তৃতীয় বাহু। মানে দুটো যে কোনো একটা যদি ত্রিভুজ, এরকম একটা ত্রিভুজ আমরা আঁকি, এরকম যদি ত্রিভুজ আমরা একটা আঁকি, তাহলে পরে এই বাহু যোগ এই বাহু যদি আমরা যোগ করি, তাহলে পরে অবশ্যই কিন্তু এই বাহুর চেয়ে বড় হবে। আমরা জানি যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। ঠিক আছে, যে এই শর্ত যদি পূরণ করে তাহলে পরে সেই 3টে বাহু দ্বারা আমরা ত্রিভুজ আঁকতে পারবো। তো দেখি শর্ত পূরণ করছে কিনা। তো দেখো প্রথমে 2 সেমি যোগ 3 সেমি যদি করি, তো অতএব এক্ষেত্রে কি লিখেছি? তো 2 সেমি যোগ 3 সেমি, পরের বাহুটা নিচ্ছি 3 সেমি। তাহলে 2 সেমি আর 3 সেমি যোগ করলে কত হচ্ছে? 5 সেমি। 5 সেমি গ্রেটার দ্যান যে বাকি বাহুটা রয়েছে কত? 4 সেমি। 4 সেমির চেয়ে বড়। তাহলে প্রথম ক্ষেত্রে শর্ত পূরণ করছে। দেখি এই বাহুটা আর এই বাহুটা নেই, যোগ করে দিই। তাহলে 3 সেমি যোগ 4 সেমি। 3 সেমি যোগ 4 সেমি কত হচ্ছে? 4 আর 3 7 সেমি। আচ্ছা 7 সেমি, তাহলে বাকি কোনটা পড়ে রয়েছে? না 2 সেমি। 7 সেমি অবশ্যই 2 সেমির চেয়ে বড়। ঠিক। আচ্ছা এইবারে ধরো 2 সেমি আর 4 সেমি যদি যোগ করি, ত্রিভুজের 3টে বাহুকে আমরা 3ভাবে সাজাতে পারি। তো 3ভাবে সাজিয়েই দেখি ঠিক হচ্ছে কিনা, শর্ত পূরণ করছে কিনা। তাহলে 2 সেমি নিলাম, 3 সেমি নিয়েছিলাম, তাহলে 2 সেমির সঙ্গে এবার কী নেবো? না 4 সেমি নেই। 2 সেমির সঙ্গে 4 সেমি নিলাম। 4 আর 2 কত হচ্ছে? 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার, 2 আর 4 নিয়েছি, 2 আর 4 নিয়েছি, পড়ে থাকছে কত? 3। তাহলে অবশ্যই 6 সেন্টিমিটার 3 সেন্টিমিটারের চেয়ে কি বড়। তাহলে ত্রিভুজের যে ত্রিভুজ গঠনের শর্ত কি আমরা জানছিলাম যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই দেখছি দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে বড়। তাহলে আমরা কী বলতে পারি? যে এক্ষেত্রে ত্রিভুজ গঠনের শর্তগুলি সব ক্ষেত্রেই পূরণ হয়েছে, যার জন্য ত্রিভুজ আঁকা সম্ভব। তো সেটা আমরা লিখে দিই। তাহলে কী লিখে দিলাম? যেহেতু এক্ষেত্রে ত্রিভুজ গঠনের শর্ত সব ক্ষেত্রেই পূরণ হয়েছে,
কারণ সব ক্ষেত্রেই দেখেছি পূরণ হয়েছে, দুটো বাহুর সমষ্টি গ্রেটার দেন হয়েছে তৃতীয় বাহুর থেকে। অতএব রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব, এই কথাটা লিখে দিতে হবে। তো বাকি যে অঙ্কগুলো রয়েছে এই ধরনের অঙ্ক যদি আরও পড়ে সব একই ছকে বাঁধা নিয়মে কিন্তু আমরা করব। অর্থাৎ যেভাবে আমরা করেছি, প্রথমে বাহুগুলোর দৈর্ঘ্য লিখে নেব, তারপরে আমরা জানি বলে ত্রিভুজ গঠনের শর্তটি লিখব, তারপরে এক্ষেত্রে যে তিনটে বাহু দেবে সেই তিনটে বাহু দিয়ে আমরা দেখে নেব যে তিন ক্ষেত্রেই তিনভাবে সাজানো যায়, তো তিন ক্ষেত্রেই শর্ত পূরণ হচ্ছে কিনা। যদি শর্ত পূরণ হয় তাহলে লিখব যে শর্ত পূরণ হয়েছে, সেই জন্য ত্রিভুজ আঁকা সম্ভব। যদি শর্ত পূরণ না হয় তাহলে বলবো যে শর্ত পূরণ হয়নি, তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তো চলো পরে দুটো অঙ্ক করা যাক, তাহলে আরও ভালোভাবে বোঝা যাবে। দেখো 3 বি কী বলছে না, কি বাহুগুলো যে রেখাংশগুলোর দৈর্ঘ্য কী দিয়েছে না 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার। তো আমরা খাতায় এইভাবে সেই একই রকমভাবে লিখব। 3 বি, প্রদত্ত রেখাংশগুলির দৈর্ঘ্য যথাক্রমে কী না 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার লিখে নিলাম। তো এইভাবে কি লিখবো যে ত্রিভুজ গঠনের শর্তটি লিখে নেব। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি গ্রেটার দেন তৃতীয় বাহু, মানে দুটো বাহুর সমষ্টি বড় হবে তৃতীয় বাহুর থেকে, এটা আমরা লিখে নেব। তারপরে অতএব এক্ষেত্রে কমা দেব, দিয়ে কি লিখব না তিনটে বাহু দিয়েছে সাজাবো তিনভাবে, তিনটে বাহু তিনভাবে আমরা সাজাতে পারি। তাহলে প্রথম 4 আর 3 যোগ করি, তাহলে 4 সেমি যোগ 3 সেমি, 4 সেমি যোগ 3 সেমি কত, 4 আর 3 7 সেমি, 7 সেমি। তাহলে 7 সেমি, আর দেখো এখানে রয়েছে কি আরেকটা তৃতীয় বাহু কত হচ্ছে না 7 সেমি, তাহলে 7 সেমি এটাও 7 সেমি হয়ে যাচ্ছে। তাহলে দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে কি বড় হচ্ছে না, বড় হচ্ছে না, সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, এটা নট গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে কেটে দিলাম, তাহলে নট গ্রেটার দ্যান দিয়ে তৃতীয় বাহু লিখতে পারি, কারণ তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত 7 সেমি। তো আমরা তিনভাবে সাজানোর আগেই প্রথম ক্ষেত্রে সাজাতে গিয়েই দেখছি যে এই শর্তটি পূরণ হচ্ছে না। তাহলে আমরা কি লিখব, দেখো লিখে দিলাম এক্ষেত্রে ত্রিভুজ গঠনের শর্তটি পূরণ হচ্ছে না। আমরা বাকি দুইভাবে আর কিন্তু সাজালাম না, প্রথম ক্ষেত্রে দেখছি যে শর্ত পূরণ হচ্ছে না। ঠিক আছে, তাহলে এটা লিখে দিলাম। অতএব প্রদত্ত রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়, একই ছকে বাঁধা নিয়ম। ঠিক আছে, পরের অঙ্কটি এই একই ছকে ফেলে আমরা করব। এবারে দেখো 3 সি দাগেরটা কী বলছে, 1 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার রেখাংশগুলির দৈর্ঘ্য দেওয়া রয়েছে। তো আমরা একইভাবে লিখে নিলাম, প্রদত্ত রেখাংশগুলির দৈর্ঘ্য যথাক্রমে 1 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার। এবার আমরা কি জানি, যে আমরা জানি বলে কথাটা লিখব না ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য, দুটি বাহুর সমষ্টি মানে দৈর্ঘ্যের সমষ্টি গ্রেটার দেন মানে বড় হবে কার চেয়ে না তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে বা তৃতীয় বাহুর চেয়ে বড় হবে, এটা লিখে নিলাম। অতএব এক্ষেত্রে এক্ষেত্রে বলে কমা দিয়ে কি লিখব না, দেখবে যে তিনটে বাহু দেয়া থাকবে সেই তিনটে বাহু থেকে তোমরা আগে নিজে যে মনে মনে যোগ করে দেখবে যে তৃতীয় বাহু চেয়ে বড় হচ্ছে কিনা। দেখো এখানে 1 আর এখানে 2 আছে, তাহলে 2 আর 1 3, এই তিনটের এই আবার এখানে রয়েছে 3, তাহলে 1 আর 2 কত 3, আর এই 3 কি সমান হচ্ছে, বড় তো হচ্ছে না। তাহলে বড় হলে আমরা শর্ত পূরণ হতো। সুতরাং তোমরা মনে মনে আগে দেখে নেবে শর্তটা পূরণ হচ্ছে কিনা। আমরা তিনভাবে সেক্ষেত্রে সাজাবোই না, যদি শর্ত পূরণ হয় তা পূরণ না হয় তাহলে কিন্তু তিনভাবে আমরা সাজাবোই না। তো দেখো এখানে শর্ত কিন্তু পূরণ হচ্ছে না, তাহলে আমরা কি লিখবো এক্ষেত্রে, দেখো 1 সেন্টিমিটার লিখবো, 1 সেন্টিমিটার যোগ 2 সেন্টিমিটার, 2 সেমি, 1 সেন্টিমিটার যোগ 2 সেন্টিমিটার কত হয় 3 সেন্টিমিটার হয় না, 3 সেন্টিমিটার হয়। আর একটা বাহু কত 3 সেন্টিমিটার আছে, তাহলে গ্রেটার দ্যান নট গ্রেটার দ্যান লিখবো, গ্রেটার দ্যান দিয়ে কেটে দেবো, তাহলে নট গ্রেটার দ্যান তৃতীয় বাহু, এটা তো তৃতীয় বাহু আর দুটো বাহু যোগ করলাম, তাহলে 3 নম্বর বাহু, তার চেয়ে বড় হলো না, ওই জন্য নট গ্রেটার দ্যান লিখে দিলাম। তাহলে শর্ত কি হচ্ছে, পূরণ হচ্ছে না। তাহলে আমরা কি লিখব, যে এক্ষেত্রে ত্রিভুজ গঠনের শর্ত পূরণ হচ্ছে না, অতএব প্রদত্ত রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ঠিক আছে, তো একই রকমভাবে যে এই ধরনের অঙ্ক একই রকমভাবে করতে হবে। এর পরের অঙ্কটি দেওয়া রয়েছে নিজের ইচ্ছে মতো নিতে হবে। তো তোমরা ডি দাগেরটা নিজের ইচ্ছে মতো এখানে সংখ্যা বসিয়ে রেখাংশের মান বসিয়ে তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো এবার আমরা 4 নম্বর দাগের অঙ্কটা সমাধান করব।
দেখো এবার চারেরটা কি বলছে, সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে লিখি ও ছবি এঁকে চাঁদার সাহায্যে কোণগুলি মাপি। তো দেখো সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজের সংজ্ঞা তোমরা ক্লাস 5-এ শিখেছো। তো চলো করি। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে না, যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ। তিনটি কোণই সূক্ষ্মকোণ মানে কি, তিনটে কোণই কিন্তু কি না 90 ডিগ্রির চেয়ে ছোট। আমরা ছবিটা আগে আঁকি, তাহলে পরে সংজ্ঞাটা লিখি, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। তো দেখো ছবি যদি আমরা আঁকি, আমি পেন দিয়ে আঁকছি, ভিডিওতে ভালো দেখা যাবে, তাই তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, ঠিক আছে। তো ত্রিভুজটা এরকম হবে, অর্থাৎ আমরা যদি চাঁদার সাহায্যে ত্রিভুজটা প্রত্যেকটা কোণ মাপি, তাহলে কিন্তু দেখব তিনটেই কি হবে না 90 ডিগ্রির চেয়ে ছোট। তো দেখো আমরা দেখি চাঁদার সাহায্যে, দেখো এখানে আমরা যদি এটা এইভাবে বসাই, তো দেখো কত ডিগ্রি হয়েছে, এখানে সমান করেছি। দেখো এদিক থেকে শুরু করবো 0 থেকে, 0, 10, 20 এভাবে দেখছি, এখানে 60, আর এই যে দেখো এই যে দাগ সমানের সমান সমান না, তাহলে এই যে 65 ডিগ্রি, তাহলে এই কোণটা কত না, এটা হবে 65 ডিগ্রি। 65 ডিগ্রি মানে কত, 90 ডিগ্রির চেয়ে কম। আবার এই কোণটা দেখি, এই কোণটা যদি আমরা এখানে বসাই, এখানে মিশিয়ে দিয়েছি, দেখো এই দাগের সঙ্গে মিশিয়েছি, তাহলে এদিক থেকে বসেছি মানে এদিক থেকে 0 ধরবো, তাহলে 0, 10, 20, 30 এইভাবে ধরে ধরে দেখছি যে এই যে দাগটা কোথায় আছে না, এই যে 50 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি, 60 ডিগ্রির ঠিক একটু কম মানে 59 ডিগ্রি, তাহলে এটা কত না 59 ডিগ্রি, ঠিক আছে। আর এইটা কত দেখি, যে কোনো একটা জায়গায় যে কোনো একটা লাইনের সঙ্গে মেশাই, আমরা একটা লাইনের সঙ্গে মিশিয়ে দেখছি কত এটা। দেখো এই লাইনের সঙ্গে বসেছি, 0 থেকে আমরা দেখব, 0 থেকে এদিকে আসলাম, এই যে দেখো 40, এই যে 50, এই যে 60, 50 আর 60-এর মাঝখানে এই যে 55, এই 55 থেকে একটু বেশি অর্থাৎ 56 ডিগ্রি, তাহলে এইটা কত ডিগ্রি হবে না 56 ডিগ্রি। আমি জানি যে আমরা জানি কি না ত্রিভুজের তিনটি যে কোণ তাদের সমষ্টি কত না 180 ডিগ্রির সমান, তাহলে এখানে 65, 59 এবং 56 ডিগ্রি যোগ করলে আমরা কত পাবো না 180 ডিগ্রির সমানই পাবো। তো আমরা এটা ত্রিভুজের নাম দিলাম ABC। এবার সংজ্ঞাটা লিখে দিই, দেখো লিখব কি না, যে ত্রিভুজের তিনটি কি দেখলাম, তিনটি কোণই সূক্ষ্মকোণ, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এবং আমরা ছবিতে আমরা কি দেখলাম, চাঁদার সাহায্যে মেপেও দেখলাম, ঠিক আছে। এবং তিনটে কোণের মান কত হয়েছে 180 ডিগ্রির সমান, ঠিক আছে। এবারে সূক্ষ্মকোণী, এবার স্থূলকোণীর ছবিটা কেমন হবে, আগে ছবিটা দেখা যাক। এখানে যে ত্রিভুজের যে কোনো একটি, এখানে যেমন তিনটি কোণই সূক্ষ্মকোণ হতে হতো, এখানে যে কোনো একটি কোণ যদি স্থূলকোণ হয়, স্থূলকোণ কাকে বলে আমরা প্রথমেই শিখেছি না 180 ডিগ্রির চেয়ে যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 180 ডিগ্রির চেয়ে কম। তো এরকম একটা ত্রিভুজ আমরা আঁকলাম, তো দেখো এরকম একটা ত্রিভুজ আমরা আঁকতে পারি, ঠিক আছে। তো নাম দিলাম AB আর C, ঠিক আছে। এবার চাঁদার সাহায্যে দেখি, চাঁদার সাহায্যে আমরা এই কোণগুলো মাপি। তো যে কোনো একটি কোণ আমার কি হতে হবে না 90 ডিগ্রির চেয়ে বেশি হতে হবে এবং 180 ডিগ্রির চেয়ে কম হতে হবে। দেখো এই যে কোণটা, এই কোণের এই দেখো 120 ডিগ্রির সমান হয়েছে না, তাহলে 120 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা কত লিখব 120 ডিগ্রি। আচ্ছা এই কোণটা দেখা যাক কত, আচ্ছা এই কোণটা এইভাবে বসালাম, বসিয়ে দেখছি যে এখান থেকে 0 ধরবো, এখান থেকে 0, 10, 20, 30 এইভাবে ধরে কত এসছে, দেখো এখানে এসছে 20 আর 30 মাঝখানে 25 ডিগ্রি, 25 ডিগ্রির একটু কম অর্থাৎ আচ্ছা 25 ডিগ্রি, এটা হচ্ছে 25 ডিগ্রি। আচ্ছা মোট হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা কত হওয়া উচিত, এটা হবে 120 আর 25 কত হচ্ছে 120, 40, 45, দেখো 180 ডিগ্রি মোট, তার থেকে যদি 20 আর 25 45, 145 বিয়োগ করি তাহলে কত থাকছে না 35 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই 35 ডিগ্রি হবে। তো দেখা যাক, তো দেখো এখানে বসালাম এইভাবে, এই দেখো মেলালাম এই দাগের সঙ্গে, তো এখান থেকে কি দেখছি কি
এই দেখো 30 এই যে 35, তো 35 ডিগ্রি হচ্ছে, তাহলে এই মানটা কত 35 ডিগ্রি লিখে দিলাম। এবারে সংজ্ঞাটা লিখে দিই, যে ত্রিভুজের যে কোনো একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে, স্থূলকোণী ত্রিভুজ বলে। ঠিক আছে, তাহলে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলছে না, যে ত্রিভুজের যে কোনো একটি কোণ স্থূলকোণ। তাহলে স্থূলকোণ এখানে কোনটা না, এটা 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে এই ত্রিভুজটা কি হচ্ছে, স্থূলকোণী ত্রিভুজ। এবারে দেখো 5 নম্বরটা কি, অঙ্কটা কি বলছে, পাশের বর্গক্ষেত্রাকার চিত্রের পরিসীমা মাপি। এই যে পাশের বর্গক্ষেত্রের চিত্র রয়েছে তার পরিসীমা, আমরা জানি কি বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি না 4 ইন্টু বাহু। কেন, দেখো এখান থেকে আমরা যদি যাত্রা শুরু করি, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই 4টে বাহুর মাপই কিন্তু সমান। তাহলে এখান থেকে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, যদি এখানে এর মান 1 হয় তাহলে এই পরিসীমা কত হবে, 1 যোগ 1 যোগ 1 যোগ 1 অর্থাৎ 4 সেন্টিমিটার। তাহলে পরিসীমা কি হয় না 4 গুণ বাহু হয়, এটা আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণ বাহু। তাহলে এখানে এই যে বাহুটা, এই একটা বাহুর মান কত 4 সেন্টিমিটার বলেছে, তাহলে 4 যোগ 4 যোগ 4 যোগ 4 মানে 4 গুণ 4, তাহলে কত হবে, আমরা লিখছি বর্গক্ষেত্রাকার চিত্রের পরিসীমা কি না 4 গুণ বাহু আমরা জানি। ঠিক আছে, তো এখানে কত 4 গুণ বাহু মানে 4, এখানে বাহুর মাপ কত 4 সেন্টিমিটার দেখতে পাচ্ছি, এখান থেকে এই পর্যন্ত এটা কত 4 সেন্টিমিটার, তাহলে এটা আমরা লিখতে পারবো 4 গুণ 4 সেমি সমান কত 4 4 16 সেন্টিমিটার। ঠিক আছে, এবার দেখো 6 নম্বর দাগের শেষ অঙ্ক কি বলছে না, পাশের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস সমান ড্যাশ সেন্টিমিটার। তো পাশের চিত্রটা আমরা একটু খেয়াল করি, দেখো তো এখানে এই যে এটা তো হচ্ছে বর্গক্ষেত্র, আর মাঝখানে যে নীল রঙের অংশটা রয়েছে সেটা কি না বৃত্ত। তো বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস, তো দেখো এখান থেকে এই পর্যন্ত এটা ব্যাস, আবার এখান থেকে এই পর্যন্ত যতটা মাপ হবে এইটার সমানই এখান থেকে এই পর্যন্ত এটা না, আর এটা কি, এইটা 4 সেন্টিমিটার হচ্ছে বর্গাকার ক্ষেত্রে একটা বাহু, তাহলে বর্গাকার ক্ষেত্রের একটা বাহু যা 4টে বাহুই সমান, তাহলে এটা যদি 4 হয় এটাও 4, এটাও 4, এটাও 4, তাই তো। আর দেখতে পাচ্ছি এখান থেকে এটা যতটা আর এখান থেকে এটা ততটা, তাহলে এটা 4 মানে এটাও কত হবে 4, তাহলে বৃত্তের ব্যাসও কত হবে না 4 সেন্টিমিটার। এখানে কত লিখবো তাহলে ব্যাস 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা ব্যাসার্ধ মানে কি, ব্যাসের অর্ধ মানে ব্যাসের অর্ধেক, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 4 ভাগ 2, 4কে 2 দিয়ে ভাগ করব, যেহেতু ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2 সেন্টিমিটার। তো ব্যাসার্ধ এটা যদি এখানে কেন্দ্র হয় বৃত্তের, তাহলে ব্যাসার্ধ কীরকম হয়, এরকম হয়, এরকম হয়, এইটা হতে পারে এরকম, এরকম হয় ব্যাসার্ধ। তাহলে এইগুলো, এইটা পুরোটা 4 আর এইগুলো এখান থেকে এটা কতটা হবে না 2 সেন্টিমিটার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে আরেকবার দেখে নিও, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। আর পরবর্তী ভিডিওতে আমরা কোষে দেখি 1.6-এর যে ঐকিক নিয়মের অঙ্ক দেওয়া রয়েছে সেগুলো আমরা সমাধান করব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।